আমরা এখন কপিল মুনির আশ্রমের ঠিক সামনেটায় দাঁড়িয়ে। নমস্কার বন্ধুরা, চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। আর এবারকারটা গঙ্গাসাগরের। আমরা দুই বন্ধু পৌঁছে গেছি সেখানে। কথা বলে না, কেন বলে না। আমরা এবার চেষ্টা করব খুব কম খরচে গঙ্গাসাগর ঘুরে আসার। ওই পিছনের সাইডটা দেখছেন, ওটা পুরো ম্যানগ্রোভের অরণ্য। আমাদের যাওয়া এবং আসার রাস্তা দুটি হবে আলাদা আলাদা, আর শেয়ার করব সেই রাস্তা দুটির সম্পূর্ণ ডিটেল। আপনারা যদি এরকম সময় আসেন তাহলে চেষ্টা করবেন গ্রুপে আসার, বেশ কয়েকজন, কম করে 4-5 জন আসুন একসাথে। ঘুরে দেখব কপিল মুনির আশ্রম, গঙ্গাসাগরের মেলা এবং দেখাবো সাগর স্নানের দৃশ্য। 2024-এর গঙ্গাসাগর মেলার প্রথম দিন কীরকম অবস্থা আর ব্যবস্থাই বা কীরকম রয়েছে, থাকবে সব রকম ডিটেল। তাহলে আর দেরি কেন বন্ধুরা, চলুন ভিডিওটা শুরু করা যাক। একদিনে গঙ্গাসাগর। নমস্কার, আমি মনোজিৎ আর আপনারা দেখছেন বেঙ্গল ডায়েরিজ উইথ মনোজিৎ। ভোর 5:20 নামখানা লোকাল ধরার জন্য শিয়ালদার দক্ষিণ শাখায় ভিড় প্রচুর দেখলাম, আর এদের মধ্যে বেশিরভাগই যাচ্ছেন গঙ্গাসাগর। আমরাও উঠে পড়লাম। সোদপুর থেকে আসতে সময় লেগেছিল অনেক, তাই বেরোতে হয়েছিল 4টেরও আগে, এবং এখন আমরা এগিয়ে চলেছি নামখানার দিকে। সময় লাগবে প্রায় 2.5 ঘন্টা। ট্রেন কাকদ্বীপে যখন পৌঁছলো, অনেকেই দেখলাম এখানে নেমে গেলেন, কারণ এখান থেকেও অনেকেই গঙ্গাসাগর গিয়ে থাকেন। কিন্তু আমরা যাব নামখানায়, তাই শেষ স্টপেজের জন্য ওয়েট করতে লাগলাম। অবশেষে সকাল 8টার সময় গিয়ে পৌঁছলাম নামখানা স্টেশনে। নমস্কার বন্ধুরা, আর এবার আমরা গঙ্গাসাগরে। হ্যাঁ, দেখছেন পিছনে নামখানা স্টেশন। সকাল সকাল 5:20 নামখানা লোকাল ধরে আমরা শিয়ালদার দক্ষিণের শাখা থেকে চলে এসেছি। এখন ঠিক 8টা বাজে, আর আমরা পৌঁছে গেছি নামখানায়। এখান থেকে আমাদেরকে নারায়ণপুর ফেরিঘাটে যেতে হবে। সেখান থেকে আমরা ধরবো ফেরি। আর আপনারা হয়তো ভাবছেন যে কেন বলছি না যে সব তীর্থ বারবার আর গঙ্গাসাগর একবার। বলছি না এই কারণে, কারণ গঙ্গাসাগর এখন আপনারা চাইলেই বারবার যেতে পারেন, কারণ যাওয়ার জন্য হয়ে গেছে আলাদা আলাদা 3-4টে রাস্তা। তো তার মধ্যেই একটা আমরা আজকে যাব, আর আশা করব এটাই হবে সবচেয়ে ইজিয়েস্ট ওয়ে। তো চলুন দেখি খুব কম খরচে কিভাবে খুব সহজে ভিড়ভাড় একটু কম এরকমভাবে যাওয়া যেতে পারে। কারণ দেখতেই পাচ্ছেন এই পিছনের দিকটাতে যতগুলো এখানে টোটোর লাইন রয়েছে পুরো, আর প্রচণ্ড ভিড় হতে চলেছে। চলুন দেখি। তা বলা কি মনে হয় যে আমরা যে ট্যুরটা যাচ্ছি, তো এটা আমরা ঠিক সময় এসেছি তো, মানে একদম এক্স্যাক্ট পার্টিকুলার টাইম, কিন্তু মেলা শুরু হয়ে যাবে সোমবার থেকে। তো এখন আমরা শনি রোববারে আছি। তো চলুন দেখাবো ঘুরিয়ে সব কিছু। প্রচণ্ড ভিড় হচ্ছে ভাই, স্বাভাবিক। এখানে তো এরকম মনে হচ্ছে ফেরিঘাট পাটে গেলে তখন টের পাবি। আমরা 15 টাকা ভাড়া দিয়ে, মাথা পিছু 15 টাকা ভাড়া দিয়ে উঠে পড়েছি একটি ভ্যানে। এই দেখছেন সামনে রাস্তা। আমরা যাচ্ছি এখন নারায়ণপুর জেটিঘাটে, আর সেখান থেকে আমরা ধরবো ফেরি। আর এই জেটিঘাটটার একটা বিশেষত্ব হচ্ছে এই যে গঙ্গাসাগর যাওয়ার সময় বাকি জেটিঘাটগুলো জোয়ার ভাটা দেখে চলাচল করে। সেক্ষেত্রে বেশিরভাগ সময় কিন্তু আটকে যাওয়ার চান্সেস থাকে, বা ফেরিঘাট বন্ধ থাকায় যাতায়াতে বিঘ্ন ঘটতে পারে। কিন্তু এই ক্ষেত্রে কিন্তু সেরকম কোনো চান্সেস নেই। এই ক্ষেত্রে আমরা যাব যে এখান থেকে সবসময় একই রকমভাবেই চলে, আর এটা সমুদ্রের খুব কাছাকাছি হওয়ায় জোয়ার ভাটার অতটা প্রভাব পড়ে না। তাই এখান থেকে খুব সহজেই নাকি যাওয়া যেতে পারে সাগর। কিছুক্ষণের মধ্যেই পৌঁছে গেলাম ফেরিঘাটে,
আর সেখানে গিয়ে দেখলাম ইতিমধ্যেই পড়েছে লম্বা লাইন। প্রথম লঞ্চটি ছেড়ে দেওয়ার পরেই দ্বিতীয়টিতে হলো আমাদের জায়গা। আমরা এখন নারায়ণপুর ফেরিঘাট থেকে স্টিমারে চলবো বলে এগিয়ে যাচ্ছি। হ্যাঁ, আর এই যে নদীটা হাতানিয়া দোয়ানিয়া নদী। চারদিকে দেখছেন ফিশারির যে ট্রলারগুলো চারিদিকে রয়েছে, আর সমুদ্রের কাছাকাছি হওয়াতে এখানে কিন্তু অনেক বিদেশি জাহাজও দেখা যাবে যাওয়ার পথে। তো চলুন দেখাবো, অনেক সুন্দর সুন্দর দৃশ্য নাকি যাওয়ার সময় দেখা যায়। এই ফেরি সার্ভিসটি ব্যবহার করার জন্য লাগবে জন প্রতি 40 টাকা। লঞ্চটি ভরে যেতেই ছেড়ে দিল এবং আমরা হাতানিয়া দোয়ানিয়া ব্রিজের নিচ থেকে এগিয়ে চললাম বেনুবনের পথে। সময় লাগবে ঘণ্টাখানেক। কিছুক্ষণের মধ্যেই নজরে পড়তে শুরু করলো অনবদ্য কিছু দৃশ্য। বন্ধুরা, উঠে পড়লাম লঞ্চের ডেকে। 8:30 বাজে আর ছেড়ে দিয়েছে আমাদের স্টিমার। এখান থেকে 1 ঘন্টা খানেক লাগবে বেনুবন যেতে। বেনুবন অর্থাৎ সাগরে ওটাই আমাদের গন্তব্য। অর্থাৎ আমরা আমাদের পুরো জার্নির অর্ধেকটার বেশি পার করে ফেলেছি, আর এখন এই জলরাশির মধ্যে দিয়ে এগিয়ে যাচ্ছি বেনুবনের দিকে। তো দেখাবো আপনাদের কিছু অদ্ভুত দৃশ্য, দেখুন। কিছুক্ষণের মধ্যেই ঘোলা জল সবুজ রঙে পরিণত হলো। দূরে দাঁড়িয়ে থাকতে দেখলাম নানান বিদেশি জাহাজও। হাতানিয়া দোয়ানিয়া এই নদীটি পার করে তখন যে ব্রিজটি দেখলেন, সেই ব্রিজটি পার করেই কিন্তু বকখালিও চলে যাওয়া যায়। তবে এখান থেকে এই রাস্তাটা আবিষ্কার হওয়ার পর থেকে গঙ্গাসাগর যাওয়াটা অনেক সুবিধাজনক হয়ে গিয়েছে। অর্থাৎ আপনাকে জোয়ার ভাটার জন্য ওয়েট করতে হয় না, আর কুয়াশার জন্য কখনো এই ফেরিঘাট বন্ধ থাকে না। অর্থাৎ সারাদিনই চলে অনায়াসে জেটি পারাপার। আর ভাড়া লাগে 40 টাকা মাথা পিছু, আর টিকিটটাও আপনাকে এই স্টিমারে ওঠার পরেই করতে হবে। অর্থাৎ বাসে যেরকম কন্ডাক্টর টিকিট কেটে থাকেন, ঠিক একই স্টাইলে এখানেও টিকিট কাটা হয়ে যায়। সমুদ্র খুব কাছে হওয়ায় এই জার্নিটি অত্যন্ত মনোরম। বন্ধুরা, এই জার্নিটা মনে থাকবে। আমি এখন এই প্রোপেলার সিস্টেমটির কাছেই দাঁড়িয়ে। এই প্রোপেলারটিকে চেইন দিয়ে দুদিকে কপিকলের সাহায্যে আটকে রাখা হয়েছে এবং সামনের কেবিন থেকে কেবিনে বসা পাইলট এটিকে কন্ট্রোল করছেন আর বোটটিকে বায়ডায় কাটিয়ে নিয়ে যাচ্ছেন। পিছনের সাইডে দেখছেন, ওটা পুরো ম্যানগ্রোভের অরণ্য। অর্থাৎ সুন্দরবনের যে এতটা কাছে আছেন সেটা এখানে থেকেই বোঝা যাচ্ছে। কিছুক্ষণের মধ্যেই দিগন্ত চলে গেল অনেক দূরে এবং চারিদিকে যেখানেই দেখি শুধু জলরাশি আর জলরাশি। বন্ধুরা, আমরা 2 বন্ধু মিলে চলেছি গঙ্গাসাগরের উদ্দেশ্যে। ভাই অনেকদিন আগেই বলেছে, এখন আমরা মা গঙ্গার উপর দিয়ে সাগর পথে পাড়ি দিতে চলেছি। হাতানিয়া দোয়ানিয়া নদী, হাতানিয়া দোয়ানিয়া নদীর উপর দিয়ে যাচ্ছি কোথায়? গঙ্গাসাগর। ভাবুন, গঙ্গোত্রী থেকে বেরিয়ে মা গঙ্গা সাগরের সাথে এখানে মিলেছে। আর এই সময় একটা গান করতেছে, বিখ্যাত একটা কিশোর কুমারের গান আছে, এই যে নদী যায় সাগরে, কত কথা শুধাই তারে, এত জানে তবু নদী কথা বলে না, কথা বলে না, কেন বলে না।
আমরা এখন বোটটার যেই অংশে দাঁড়িয়ে আছি, হ্যাঁ আপনারা তো দেখলেন যে নিচে যেখানটায় সবাই বসে আছে সিট ওখানেই, উপরটায় মালপত্র রাখার জন্য ব্যবহার করা হয়। আর এই পিছনে, ঠিক আমার পিছনে বাঁদিকে দেখছেন, এটা টয়লেট, আর এদিকে একটা কিচেন, অর্থাৎ এই স্টিমারের কর্মচারীদের খাবার দাবারের যোগান কিন্তু এখান থেকেই হয়, অর্থাৎ একটা প্রপার কিচেনও রয়েছে এখানে। তো এই উপরের ডকটায় একটা অদ্ভুত ফিলিং আসছে দাঁড়িয়ে থাকার। চারিদিকে জলরাশি, সবুজ রঙের জল, দূরে ম্যানগ্রোভের ফরেস্ট দেখা যাচ্ছে, আর মাঝে মাঝে দু একটা শৃগাল পাখি দেখা যাচ্ছে। সব মিলিয়ে জার্নিটা একটা অন্যরকম মাত্রা পেল। কিছুক্ষণের মধ্যেই সামুদ্রিক শৃগাল পাখির ঝাঁক এসে ঘিরে ধরল এই স্টিমারটিকে, এবং স্টিমারের বাকি যাত্রীরা কিছু খাবার বাইরে ছুড়ে দিতেই তারা সেগুলি খেতে শুরু করলো। বোটটা এখন একটা চ্যানেলের মধ্যে প্রবেশ করেছে, মানে অপেক্ষাকৃত অনেকটা সরু চ্যানেলটা। এতক্ষণ কিন্তু চারিদিকে জলরাশি প্রচুর ছিল, মানে দিগন্ত অনেক দূরে দূরে ছিল, এখন একদম চ্যানেলের মধ্যে চলে এসেছি আমরা। দূরে বেনুবন জেটির ঘাট দেখা দিতে শুরু করেছে। আমরা পৌঁছে গেছি এখন বেনুবনে। বেনুবন আসতে 1 ঘন্টা একটু অল্প সময় লেগেছে। এবার আমাদের এখান থেকে দেখতে হবে যে কি এমন কি নেওয়া যায় যেটাতে আমাদের সবচেয়ে সহজে হবে এবং খরচাও কম হবে, যেহেতু আমরা বলেছি যে কম খরচায় করবো পুরো ট্যুরটা। তো চলুন দেখি বাইরে কি কি অপশান আছে। এই বেনুবন জেটি ঘাটের ঠিক বাইরেই রয়েছে বিপুল ব্যবস্থা এখানে শ্রদ্ধালুদের রাখার এবং খাওয়া দাওয়ার জন্য। এই যে ব্যবস্থা দেখছেন, এবারের গঙ্গাসাগরের জন্য এরকম সুন্দর ব্যবস্থা রয়েছে, অর্থাৎ আর 2-3 দিনের মধ্যেই এখানে প্রচুর মানুষের ঢল নামবে, আর সেটা সব সময় থাকবে, মানে সারা দিনে এরকম কোনো সময় যাবে না যখন সেই অবস্থাটি নেই। এই যে দেখুন এইদিকে পুরো লাইন দিয়ে যে স্টলগুলো হচ্ছে এখানে, এখানে অনেক স্বেচ্ছাসেবী সংস্থা থেকে লোকেরা বসবে, অনেক এখানে নানা রকম ইনফরমেশনের জন্য, নানা রকম সুযোগ সুবিধার জন্য। প্লাস পিছনে কিন্তু অনেক আমরা দেখতে পাচ্ছি বেশ টেম্পোরারি কিছু কনস্ট্রাকশন করা হয়েছে, যেগুলোতে একটা মেলাই বলতে পারেন। প্রচুর লোকের সমাগম হতে চলেছে, আর এটার নাম মিলন তীর্থ গঙ্গাসাগর। এখান থেকে টোটো সার্ভিস রয়েছে জনপ্রতি 60 টাকা। ওইটা ক্যাম্প পারপাসে ক্যাম্প বানানো হচ্ছে, এখানে যাত্রীদের থাকার জন্য ব্যবস্থা আছে, আর টুরিস্টদেরও এখানে বেস ক্যাম্প তৈরি করা হয়। রয়েছে নানান ক্যাম্প এবং শৌচালয়ের ব্যবস্থা, সবই হয়েছে শুধু এই গঙ্গাসাগর মেলাকে ঘিরে। এখানে প্রচুর টেম্পোরারি ক্যাম্প তৈরি করা হচ্ছে, সাথে টয়লেটও প্রচুর, আর সেগুলি সবই থাকবে এখানে আসা শ্রদ্ধালুদের জন্য। গ্রাম্য পরিবেশ অনুভব করতে করতে এগিয়ে চললাম, আর রাস্তাতেই পেয়ে গেলাম এক টোটো দাদাকে। তো আমরা অনেকটা হেঁটে এসে একটা দাদার টোটোতে উঠে পড়েছি। টোটোতে দেখুন পেপার ডেলিভারি হচ্ছে, ও একই রাস্তায় যাচ্ছে বলে আমরা উঠে পড়লাম, আর নেগোসিয়েশনে 30 টাকা করে আমাদের মাথা পিছু পড়বে। হ্যাঁ, যদিও আমরা অনেকটা এগিয়ে এসেছিলাম, তো আপনাদের কিন্তু 50-60 টাকার মতন চার্জেস পড়বে। আপনারা চাইলে এই রাস্তা ধরে বড় রাস্তায় গিয়ে পড়তে পারেন এবং সেখান থেকে আলাদা গাড়ি করে চলে যেতে পারেন কপিলমুনি আশ্রম অবধি, সেক্ষেত্রে ভাড়া একটু কম হতে পারে। গঙ্গাসাগর পৌঁছতে আর 3-4 কিলোমিটার মতন বাকি। এই দাদা পেপার দিতে যাচ্ছে, সাথে সাথে আমরাও যাচ্ছি, আর মিনিট 10-15 মধ্যে পৌঁছে যাবো আশা করছি। অবশেষে পৌঁছে গেলাম গঙ্গাসাগরে। তো অবশেষে পৌঁছে গিয়েছি কোথায়? গঙ্গাসাগর মেলায়। হ্যাঁ,
যেটা বলে রাখি, বেনুবন যেটির বাইরে থেকে যে টোটোগুলো দাঁড়িয়ে থাকে সেগুলোকে রিজার্ভ করতে পারেন আপনারা 200 থেকে 250 টাকা, ওটা নেগোসিয়েশনের উপরে পড়বে। তবে হ্যাঁ, মেলার ওই কয়দিন 250 টাকা হয়তো নেবে রিজার্ভে। আর এমনি এক একজনে ওখানে ম্যাজিক গাড়িও আছে, পার হেড 60 টাকায় চলে আসা যায়। 40 টাকা 50 টাকাতেও আসতে পারেন, কিন্তু সেক্ষেত্রে নেগোসিয়েশনের ব্যাপার আছে। কিন্তু গাড়ির গায়ে কিন্তু 60 টাকাই লেখা দেখলাম। তবে আমরা কিছুটা এগিয়ে এসে উঠেছিলাম আর মাত্র 30 টাকায় চলে এলাম। কিন্তু আমাদের এই যাত্রায় খরচা পড়েছে, আমরা সোদপুর থেকে একবারে রিটার্ন টিকিট করে নিয়েছিলাম, তাই 60 টাকা মাথা পিছু টিকিট পড়েছে আমাদের নামখানা অবধি দুজনের, 60 120 টাকা। আর তারপর আমরা কি করেছি, আমরা 40-80 টাকা দিয়ে যেটি পার করেছি, বেনুবনে এসেছি ওর থেকে নামখানা থেকে, আর যাওয়ার সময় আমাদের ওটাই দিতে হবে। আশ্রমের দিকে যাওয়ার পথে সবার প্রথমেই নজরে পড়ল ভারত সেবাশ্রমের এই আশ্রমটি। হ্যাঁ, এটির খবর সবাই নিতে চান, তাই বলে রাখি এখানে সামান্য কিছু অনুদান দিয়ে আপনারা রাত্রি যাপন করতে পারেন, এবং এই সময় এখানে বেশিরভাগ লোকই সে কারণেই এসে থাকেন। তবে এই সময় সাধুদের জন্য বেশিরভাগ রুম বুক করা থাকে, তাই কল করে আসবেন। এছাড়াও নজরে পড়ল পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের তরফ থেকে বানানো এই আবাসনগুলি। এখানেও একসাথে অনেক লোককে রাখার ব্যবস্থা রয়েছে এবং হচ্ছে কিছু টেম্পোরারি আবাসনও। পৌঁছে গেছি কপিল মুনির আশ্রমের একদম সামনে। ওই পিছনে 3টে চূড়ো দেখছেন, ওটাই হচ্ছে কপিল মুনি আশ্রম। তো আমরা একদম কাছে চলে এসেছি, চলুন এবার একদম কপিল মুনির আশ্রমের সামনে গিয়ে কথা হবে। মন্দির চত্বরে ঢোকার মাত্রই দেখতে পেলাম মেলা শুরু হয়ে গিয়েছে এখানে, আর বসেছে নানান পুজোর সামগ্রী, আর তার সাথে বাড়িতে নিয়ে রেখে দেওয়ার মতন কিছু সুভিনিয়ারও। দেখলাম রয়েছে কপিল মুনির পছন্দের নকুলদানার সম্ভার। মন্দির প্রাঙ্গণটি ভিড়ে গম গম করছে। এবং থার্মোকল বা এক্সপেন্ডেড। আমরা এখন কপিল মুনির আশ্রমের ঠিক সামনেটায় দাঁড়িয়ে, যে দেখছেন পিছনে, হ্যাঁ প্রচুর ভিড় বেড়েছে। যেরকম দেখছেন আশেপাশে ভিড়, এই ভিড় আরও বাড়বে আগামী 2-3 দিনে, এর বহুগুণ বেশি ভিড় হতে চলেছে। আজকেও খুব একটা কম নয়, গরম খুব, দেখতে পাচ্ছেন ঘামছি আমরা। হ্যাঁ, কিছুটা হাঁটলেই চলে এসেছি। তবে এখানকার ব্যবস্থাগুলো খুব ভালো লাগলো, চারিদিকে সুলভ শৌচালয় থেকে শুরু করে ঠান্ডা পানীয়র ব্যবস্থা সব কিছুই করে রয়েছে, সিকিউরিটি প্রচণ্ড, আর মার্কেটটাও সেরেছে খুব সুন্দরভাবে। এই দেখুন এই চত্বরটা পুরো এখন এরকম রয়েছে। তো ভাই অনেক কষ্ট করে চলে এলাম আমরা, তাই না? শেষমেশ আসলাম আমরা গঙ্গাসাগরে। গঙ্গাসাগর আসাটা সার্থক হলো। আর মন্দিরের পাশেই আছে অখিল ভারতীয় শ্রী পঞ্চ রামানন্দীয় নির্মণি আখড়া হনুমান গড়ি অযোধ্যা। আর এটা হচ্ছে পুরো নিঃশুল্ক ব্যবস্থা ধর্মশালাটা। হ্যাঁ, মানে এখানে কেউ এসে নিজের ইচ্ছে মতন কিছু অনুদান দিয়ে এখানে থাকতে পারে। হ্যাঁ, এটা নিঃশুল্ক ব্যবস্থা আছে, যদি আপনারা আগে থেকে যোগাযোগ করে আসেন তাহলে এখানে এসে উঠতে পারেন, একদম মন্দিরের গায়ে গেছে। তবে এটা বলে রাখি, ওই মেলার কয়েকটা দিন কিন্তু এখানে প্রচণ্ড চাপ থাকে, অর্থাৎ বেশিরভাগ রুমই তখন বুক থাকে সারা ভারতে ঘুরে বেড়ানো যত সাধুরা আছেন তাদের জন্য। তারা আসলে তাদের থাকা খাওয়ার ব্যবস্থা এখানে করা হয়, তাই এমনি সময় তো আপনি যখন তখন এসে এখানে বুক করতে পারেন, কিন্তু এরকম ধরনের ভাইটাল মোমেন্টে আপনি যদি আসতে চান তাহলে আগে থেকে ফোন করে আসবেন। পুণ্যক্ষেত্র এই গঙ্গাসাগর মেলায় এসে এখানকার পরিবেশের সঙ্গে মিলিয়ে যেতে ইচ্ছে করলো বন্ধুরা। সময় এখানে ভিতরে ফটোগ্রাফি ভিডিওগ্রাফি করাটা খুব একটা অসুবিধা হয় না, তবে এখন প্রচণ্ড সিকিউরিটি আর প্রচণ্ড ভিড়, এই সময় কিন্তু ভিতরে ভিডিওগ্রাফি করতে দেওয়া হচ্ছে না। আর এরকম একটা ধার্মিক জায়গায় এসে আর অন্যান্যবার যা করে থাকি তা করলাম না, যেরকম সায়েন্স সিটিতে গিয়ে লুকিয়ে করেছিলাম, এখানে কেন কি জানি মনও চাইলো না। আমি চাইবো আপনারাও আসুন আর নিজেরা উপলব্ধি করুন এখানকার কপিল মুনির
যে প্রতিরূপটি রয়েছে সেটি। দেশের নানান কোণা থেকে এসে পৌঁছেছেন ইতিমধ্যেই নানান অঘরী এবং নাগা সন্ন্যাসীরা। ভক্তরা তাদের আর্জি নিয়ে ইতিমধ্যেই পৌঁছানো শুরু করেছেন তাদের কাছে। মন্দির প্রাঙ্গণের ঠিক পাশেই রয়েছে তাদের বসার এবং সাধনার জন্য এই জায়গাগুলি, এবং এখনও এখানে হাজার হাজার নাগা সন্ন্যাসী এসে পৌঁছবেন আর মাত্র 1-2 দিনেই। এই মেলার সময় এখানকার হোটেলগুলির রুম রেন্ট কিন্তু খুব চড়া, প্রায় 2 থেকে 3 হাজার টাকা বা তার বেশি। কুম্ভের মেলার পর এই গঙ্গাসাগর মেলাই হচ্ছে দ্বিতীয় বৃহত্তম এমন একটি জমায়েত যেখানে সবচেয়ে বেশি সংখ্যায় লোক শান্তিপ্রিয়ভাবে জমায়েত হয়ে থাকেন ধর্মীয় কারণে। কপিল মুনির দর্শন করে আমরা এখন যাচ্ছি আসল যে কাজে এখানে শ্রদ্ধালুরা এসে থাকেন, গঙ্গাসাগর স্নান। হ্যাঁ, আমরা এখন সেই সাগর পাড়ের দিকেই যাচ্ছি। আর হ্যাঁ, গল্পটা তো আপনারা অনেকেই জানেন, সাগর রাজা আর তার 40,000 পুত্র সন্তানের গল্প। আর এই দেবরাজ ইন্দ্রের অশ্বমেধ ঘোড়া চুরি করে কপিল মুনির আশ্রমের পিছনে লুকিয়ে রাখা, আর সেটা ওখানে খুঁজে পেয়ে সাগর রাজার ছেলেদের ক্রোধ, আর সেই ক্রোধের আর মিথ্যা অপবাদের জন্য কপিল মুনির দেওয়া সেই অভিশাপ, যার ফলে তাদের ভস্ম হয়ে যাওয়া। আর পরে মা গঙ্গা এখানে এসে সাগরে মিলে সেই জল তাদের স্পর্শ করে তাদেরকে আবার স্বর্গে ফেরত পাঠিয়ে দেওয়া। তো এই যে গল্পগুলো রয়েছে, এই গল্পগুলো আমাদের ধর্মের সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছে। আর সেই বিশ্বাস লক্ষ লক্ষ মানুষকে টেনে আনে এই মেলায়। মকর সংক্রান্তির পুণ্যতিথিতে এই গঙ্গাসাগর মেলাটি হয়। আর মা গঙ্গা হিন্দু সমাজের নদীদের মধ্যে মা গঙ্গাকে মা হিসাবে পূজন করা হয়। আর কথিত আছে এই গঙ্গাসাগর মেলায় বছরে একবার যে হয়, সবাই স্নানের জন্য আসে, পুণ্য স্নানের জন্য, এবং তাতে তার যে সারা জীবনের পাপ একবার স্নান করলে সেটা পাপ তার শরীর থেকে বিদায় দেয়। নজর কাড়া কিছু মূর্তি এবং পুজোর সামগ্রী যেগুলো আপনি বাড়ির সিংহাসনে সাজিয়ে রাখতে পারেন, এরকম জিনিসের ভরমার বন্ধুরা এই মেলাতে। এসে পৌঁছেছে এক্সট্রা সিকিউরিটি ফোর্সও। মেলার জন্য আরও অনেক বেশি সুরক্ষা ব্যবস্থা করা হচ্ছে। অনেক পুলিশ একসাথে আবার এখানে আনা হলো, নতুন করে পোস্টিং হবে। সামনে মেলা, সামনে কয়েকদিন প্রচুর লোকের আনাগোনা হবে এখানে, সে কারণে সুরক্ষাও থাকবে সেরকম। প্রায় 1.5 কিলোমিটার পথ চলে অবশেষে পৌঁছে গেলাম আমরা সেই সাগর মোহনায়, যেখানে স্নান করতে আসাটাই লক্ষ্য। এই সাগর পাড়ে প্রচুর মানুষের ঢল নেমেছে, অনেকেই স্নান করছেন। দীঘা বা পুরীর মতন এখানে সমুদ্রে ঢেউয়ের চাঞ্চল্য না থাকলেও মানুষের আস্থা তাদের টেনে আনে এখানে, এবং তার জন্যই লক্ষ লক্ষ মানুষ এখানে এসে হাজির হয়ে থাকেন। অবশেষে আমরা সেই সাগর পাড়ে। তবে হ্যাঁ, হিমালয়ের সেই গঙ্গোত্রী থেকে গঙ্গা বয়ে এসে সে সেই দোয়ানিয়া হাতানিয়া নদীর হাত ধরে এই সাগরে এসে মিলিত হয়েছেন মা গঙ্গা। আর সে কারণেই এই জায়গাটি এত পবিত্র। এখানে স্নান করে সবাই একবার হলেও পবিত্র হতে আসেন। আগে খুব কঠিন ছিল এই রাস্তাটি এখানে আসা, যেমন বললাম এখন অনেকগুলো উপায় হয়ে গেছে এখানে আসার। তো 3-4খানা আলাদা আলাদা রাস্তা দিয়ে আপনারা চলে আসতে পারেন এখানে, সারা বছরই আসতে পারেন। তখন হয়তো একটু আরামে ফাঁকায় ফাঁকায় ঘুরতে পারবেন।
বেশ কয়েক বছর আগে শুনতাম যে গঙ্গাসাগর মেলাতে প্রচণ্ড দূষণ হয়, কি প্রচুর প্লাস্টিক আবর্জনা জমা হয়। তবে এখন কিন্তু এটা মানতেই হচ্ছে যে প্রশাসনের চেষ্টায় গঙ্গাসাগর আগে থেকে অনেক পরিষ্কার হয়ে গেছে। আর নানা রকম সুযোগ সুবিধা রয়েছে এখানে। টয়লেটের জন্য প্রচুর টেম্পোরারি টয়লেট, প্রচুর টেম্পোরারি আবাসন, হ্যাঁ পার্মানেন্ট আবাসনগুলো তো আছেই, যেরকম হিন্দু পরিষদের আমরা দেখলাম, এরকম আরও অনেক রয়েছে। কিন্তু এই যে টেম্পোরারি যে কনস্ট্রাকশনগুলো এখানে করা হয়েছে তার পরিমাণ প্রচুর। আর আসার পথে বেশ কয়েক কিলোমিটার জুড়ে শুধু দেখলাম থাকার ব্যবস্থা, খাওয়া দাওয়ার ব্যবস্থা এবং শৌচালয়। তো এগুলোর জন্য গঙ্গাসাগর কিন্তু আগের থেকে অনেক পরিষ্কার। তবে প্লাস্টিক এখনও দেখা যায় মাঝে মাঝে। তো এখানে আসলে জায়গাটিকে পরিষ্কার রাখার চেষ্টা করব। এখানকার সাগরে সেরকম ঢেউ নেই দীঘা বা পুরীর মতো। তবে যেটা আছে সেটা হচ্ছে পবিত্রতা। এখানে এসে দাঁড়ালে আর হাজার হাজার মানুষের শ্রদ্ধা ভরে এখানে স্নান করা দেখলে সেটা বোঝা যায়, আর আপনিও ফিল করতে পারবেন। এইবার চেষ্টা করলাম একটা নতুন কিছু করার, যে কত কম খরচে গঙ্গাসাগরে গিয়ে আসা যায়। তো এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো, আর এরকম ধরনের চ্যালেঞ্জ থাকবে, এরকম ভিডিও আপনারা কি আরও দেখতে চান? তো তাহলে সেটা আমাদের কমেন্টে জানান। কপিলমুনি আশ্রম থেকে বেরিয়ে এই সাগরের পার অবধি আসার জন্য বেশ কয়েকটি উইং আছে দেখলাম। আমরা এসছিলাম কপিলমুনির একদম গেটের সোজা যে রাস্তাটা সেটা দিয়ে। তবে সেখানে এসে দেখলাম ওখানে কনস্ট্রাকশনের কাজ চলছে, তো আমাদেরকে একটু বাদিকে আসতে হলো। আবার দেখলাম ডান দিকেও আর রাস্তা রয়েছে। অর্থাৎ এখানে সাগরে স্নান করার জন্য বেশ কয়েকটি আলাদা আলাদা রাস্তা রয়েছে। আপনারা আপনাদের সুবিধা মতন রাস্তাটা বেছে নিতে পারেন। ফেরার সময় আমরা নিলাম অন্য রাস্তা, সে ব্যাপারে বলছি। কিন্তু তার আগে বলবো, আপনারাও আমাদের মতন যদি এরকমই কম খরচে আসবেন বলে ট্রাই করেন, তাহলে এই গঙ্গাসাগর মেলার সময় কিন্তু তাতে কিছু কিছু সমস্যা রয়েছে। যেমন এখানে প্রচুর লোক হয়, তাই ম্যাজিক গাড়িগুলোর প্রচুর দাদাগিরি রয়েছে। আর বাসের ক্ষেত্রে কিন্তু দেখলাম দলকে দল আসছে আর বাস রিজার্ভ করে নিয়ে চলে যাচ্ছে। তো সেক্ষেত্রে সামান্য সমস্যা হতে পারে। তাই বলবো, হ্যাঁ ঘুরতে পারেন, এভাবে প্ল্যানিং করে নেবেন। আর যদি গাড়ি রিজার্ভ করে ঘোরেন সেক্ষেত্রে কোনো সমস্যা নেই। অর্থাৎ 4-5 জন বা তার বেশি যদি হয় সেক্ষেত্রে কোনো অসুবিধা নেই। আমাদের মতন 2 জন হলে কিন্তু সমস্যা হতে পারে। তবে বছরের বাকি সময় কিন্তু একই রকমভাবে ঘুরতে পারবেন আর অনেক আরামে ঘুরতে পারবেন। আর তা আমাদের থেকেও হয়তো কিছুটা সাশ্রয় বেশি করতে পারবেন। হ্যাঁ, তো বলে রাখি, এবার আমরা কি করেছি, যাওয়ার মতন ফেরার সময় আমরা কি করেছি, রাস্তাটাকে একটু চেঞ্জ করেছি। আমরা দেখলাম যে এখন জোয়ারের সময় রয়েছে, অর্থাৎ কচুবেড়িয়া থেকে মাত্র 10 টাকা দিয়ে আমরা জেটিঘাট পার করতে পারি। আর আমরা কি করলাম, গঙ্গাসাগর থেকে অটো করে নিয়েছি 50 টাকা মাথা পিছু। অর্থাৎ ফেরার সময় এখন পর্যন্ত আমাদের খরচ পড়েছে 50-100 টাকা। এখন আমরা জেটিঘাটে উঠবো। আমরা চলে এসেছি কচুবেড়িয়ার জেটিতে। তো সেখানে 10-20 টাকা খরচা হবে। আর ওপার থেকে 15 টাকা মাথা পিছু দিয়ে আমরা চলে যাব কোথায়, কাকদ্বীপ স্টেশনে। আসার সময় কিন্তু আমরা কাকদ্বীপে নামিনি, তবে যাওয়ার সময় আমরা কাকদ্বীপ থেকে ট্রেন ধরব। তো এই হচ্ছে আমাদের রুট। দেখছি যদি সামনে কোনো বিশেষ আপডেট থাকে তো সেগুলো দেখাবো। কচুবেড়িয়ার এই পথেই কিন্তু সবচেয়ে বেশি ভিড় হয়ে থাকে এই গঙ্গাসাগর মেলার সময় বন্ধুরা। টিকিট মূল্য 10 টাকা মাথা পিছু। আর ভিড় দেখুন এখানে বন্ধুরা, আর চলছে নাম গানও। এই ভেসেলে কিন্তু ঠাসাঠাসি করে অনেক লোক একসাথে চড়ে পড়তে পারে। এখন জোয়ার চলছে, সে কারণে এই রাস্তা ধরে যেটি পারাপার করার কোনো অসুবিধা নেই। আর এবারও আমাদের সঙ্গী হলো এক ঝাঁক শৃগাল পাখি। ভিন রাজ্য থেকে বাসে করে আসা শ্রদ্ধালুরা বেশিরভাগই এই কাকদ্বীপের কাছেই থাকেন এবং এখান থেকেই দর্শন করতে যান। কাকদ্বীপ স্টেশনের কাছে এই বিশাল চত্বরটাতে
রয়েছে অনেকগুলি থাকার জায়গা, বড় বড় ক্যাম্প বানানো আছে, আর প্রচুর গাড়ি, আর বেশিরভাগই তার মধ্যে লাক্সারি বাস, কিছু ট্রাভেলার আর কিছু ছোট গাড়িও দেখলাম। হ্যাঁ, কাকদ্বীপ হয়ে যারা যান তাদের মধ্যে যদি বাসে যেই সব গ্রুপগুলো এসে থাকে তারা যে এখানেই স্টে করে এগুলোই বোঝা যাচ্ছে। এই দেখুন পিছনে পুরোটা ক্যাম্প থাকার। তো আমরা যেরকম ফেরার সময় অন্য রাস্তায় আসছি, আমরা প্রথমে জেটি পার করে চলে এসেছি কাকদ্বীপে। এখন আমরা যাচ্ছি স্টেশনের দিকে, ওখান থেকে আমরা ট্রেন ধরবো আর এগোবো বাড়ির দিকে। তো এই যে সম্পূর্ণ ট্যুরটা আমরা অল্প খরচে করার চেষ্টা করলাম, এটা একটা চ্যালেঞ্জ ছিল আমাদের জন্য। তবে আপনাদের বলবো, আপনারা যদি এরকম সময় আসেন তাহলে চেষ্টা করবেন গ্রুপে আসার, বেশ কয়েকজন, কম করে 4-5 জন আসুন একসাথে। সেক্ষেত্রে কী হবে, এই যে আমরা যেরকম শেয়ারে আসলাম সব জায়গায়, সেগুলো পেতে সুবিধা হবে। কারণ যেহেতু আমরা দুজন আছি আর এখন প্রচুর ভিড়, তো একটু অসুবিধা কিন্তু আমাদের হচ্ছিল এই বিশেষ করে ম্যাজিক গাড়িগুলো আর টোটোগুলোর ক্ষেত্রে। তো বলবো এমনি সময় যখন খুশি আসুন, সেক্ষেত্রে 2-3 জন কোনো ব্যাপার নয়, আরামে ফাঁকায় ফাঁকায় ঘুরতে পারবেন, আর খরচও হবে কম, আমাদের থেকেও হয়তো কম হবে। কিন্তু এই সাগর মেলার এই সময়টাতে আসলে কিন্তু আপনাদের বলবো গ্রুপে আসুন, ফ্যামিলির সাথে আসুন বা বন্ধুদের সাথে। 4-5 জনের গ্রুপ হলে এই যে ছোটো ছোটো যে ট্রিপগুলো আমরা নিয়েছি, টোটোতে হোক, অটোতে হোক বা ম্যাজিক গাড়িতে, সেগুলো কিন্তু আপনারা খুব সহজেই অ্যাভেল করতে পারবেন। তো পুরো ভিডিওটা আর বাড়াবো না, এবার আমরা নামখানা স্টেশনের দিকে যাচ্ছি। তো এখানেই শেষ করছি। ভালো লাগলে নিশ্চয়ই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব অবশ্যই করুন, কারণ আমরা আপনাদের এক একটা সাবস্ক্রাইবে প্রচণ্ড উদ্বুদ্ধ হই আর চেষ্টা করি আরও নতুন কিছু করার। তো বেঙ্গল ডায়েরিজ হয়তো বাংলার বাইরেও যেতে পারে এবার। এখানেই শেষ করছি ভিডিওটা, দেখা হচ্ছে পরের ভিডিওয়ে।